হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কেমন আছে সবাই? তো গত পর্বে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে গুয়াহাটির সরাইঘাট এক্সপ্রেসে আমার অভিজ্ঞতা। আশা করি তোমাদের মধ্যে অনেকেই এই ভিডিওটা দেখে নিয়েছো, আর যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের এই এপিসোডে থাকছে আমরা যে গুয়াহাটিতে যে হোমস্টেতে ছিলাম সেটার ডেসক্রিপশন, আর হচ্ছে কামাখ্যা মন্দির নিয়ে, সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক ডে টু গুয়াহাটি হোমস্টে। গুয়াহাটিতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা ছিল ল্যাম্ব রোডে। আমরা পাল্টন বাজারের দিকে নিই, কারণ আমরা একটু আলাদা রকমভাবে থাকতে চেয়েছিলাম, একটুখানি ঘিঞ্জি এলাকা বাদ দিয়ে থাকতে চেয়েছিলাম। এখানটা কিন্তু স্টেশন থেকে মাত্র 7 মিনিট আমাদের অটোতে লেগেছিল, এবং আশেপাশে সামনেই আমাদের রিক্সা স্ট্যান্ড আছে, উবের অল টাইম অ্যাভেলেবেল ছিল, আর একটুখানি 2 মিনিট হাঁটলেই আমাদের ছিল অটো স্ট্যান্ড। আর এছাড়াও এর আশেপাশে প্রচুর ক্যাফে রয়েছে, সামনে একটা বড় পুকুর রয়েছে, মন্দির রয়েছে। এক কথায় এই জায়গাটাও কিন্তু ভীষণই ভালো। হোমস্টেটা দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুবই ভালো লেগেছে, যথেষ্ট জায়গা রয়েছে। তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়া এই রুমগুলো যথেষ্ট বড়, আর প্রাইস ছিল 1700 টাকা উইথ এসি পার রুমে। আর হোমস্টেটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোরে। তো চলো এবার তোমাদেরকে রুম ট্যুরগুলো দিই, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব কামাখ্যার উদ্দেশ্যে। তো ফার্স্ট ফ্লোরে ঢুকেই ফার্স্টেই হচ্ছে এই লিভিং এরিয়াটা রয়েছে, যার মধ্যে একটা বড় অ্যাকোয়ারিয়াম, সোফা, সেন্টার টেবিল, একটা বারান্দা, আর এই সাইডে হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওটা হচ্ছে আমাদের কিচেন। তো রিসেপশন হচ্ছে ঢুকেই হচ্ছে বাঁদিকে, এই সাইডে একটা ছোট্ট বারান্দা রয়েছে, আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো রয়েছে। তো চলো আমাদের ফার্স্ট রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। ঢুকলাম, তো ডান দিকে একটা বড় বেড রয়েছে, অনেকটা বড়, যেখানে আরামসে 3 জন শুতে পারবে। এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, যার সামনে ড্রেসিং টেবিল, ওখানে সাজগোজের জিনিস রাখা যাবে। তার পাশে একটা আছে জানলা, তার পাশে একটা ওয়ার্ড্রপ আসে, আবার জানলা, দেন আছে আমাদের টিভি, যেটা একটু হলেও আমি দেখি। তার নিচে টয়লেটরিজ রাখা আছে সমস্ত কিছু। এই পাশেও একটা বড় জানলা আছে, এসিও রয়েছে। ওয়ার্ড্রপটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যথেষ্ট বড় ওয়ার্ড্রপ, দুটো কম্বল অলরেডি প্রোভাইড করা আছে। আর এই সাইডে একটা খুব সুন্দর টেবিল আছে, যেখানে বসে কারোর কোনো যদি কাজ করার থাকে তো সে কাজ করতে পারে। একটা ফ্লাওয়ার ভাস, ইলেকট্রিক কেটেল, জগ, গ্লাস, কাপ সব কিছু রয়েছে। চেয়ারটা তো আমার অসাধারণ লেগেছে। আর ঠিক এই পাশে দেখো কি সুন্দর একটা ল্যাম্প, দারুণ লাগছে, তাই না? পড়বো, চলো এটাকে আপাতত বন্ধ করি। এই পাশে আছে ওয়াশরুম, ওটা দেখাচ্ছি। এই পাশে একটা খুব সুন্দর ছোট্ট মতো বারান্দা আছে, যেখানে বসে বন্ধুরা মিলে, অ্যাকচুয়ালি আমরা 4 বন্ধু এসেছি, তো আমাদের এখানে চিল করার ব্যাপক জায়গা। সুন্দর একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, কিন্তু জামা কাপড় কিছু থাকে, তো সেটা এখানে গিয়ে এই হচ্ছে এখান থেকে ভিউ, ছোট্ট মতো বাট ভালো। এখানে একটা উপরে কি সুন্দর দারুণ, এটা পিছনে ব্যালকনি মতো আছে। তো এই হলো একটা রুমের রুম ট্যুর। আরও আরেকটা রুম আমাদের রেডি হচ্ছে, আমরা ওটাতে গিয়ে যখন ওটা আমাদের দেবে তখন ওটার রুম ট্যুর আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা এখানে আলুর পরোটা অর্ডার করেছি, এখানে যা বলি তারা সেটা অর্ডার আগে থেকে আমরা ফোন করে দিয়েছিলাম, তো ওরা সেটা বানাচ্ছে, কারণ আমরা এখনই রেডি হয়ে বেরিয়ে যাবো কামাখ্যার উদ্দেশ্যে। তো আসুক কীরকম কী খাবার সেটা নিয়ে আমি জানাতে পারছি, ঠিক আছে? তো এই হচ্ছে আরেকটা রুম, ঢুকে ডান দিকে যেতে এখানে টলি রেখেছি, একটা চেয়ার আছে যেখানে অলরেডি জিনিসপত্র রাখা। এখানেও আছে টয়লেটরিজ দিয়েছে, অ্যান্ড আমাদের চা কফির দিয়েছে, কেটলটা দিচ্ছে, ডাস্টবিন আছে, এখানে বারান্দা। দিস ইজ দ্য বেড, একটা টেবিল, টিভি, দিস ইজ দ্য ওয়ার্ড্রপ।
হচ্ছে ওয়ার্ড্রপ, বাথরুম। বাথরুমে গিজারও রয়েছে, খুব ভালো পরিষ্কার, কোমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, একটা ছোট্ট মতো বেসিন রয়েছে, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। তো এই হলো ওভারঅল রুম। তো ফ্রেশ হয়ে নি, তারপর দেখা হচ্ছে। 2000 years later. তো ফ্রেশ হয়ে আলুর পরোটা খেয়ে আমি ঝটপট রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যেহেতু ট্রেন আমাদের 1 ঘন্টা মতো লেট ছিল, তো সেই জন্য অনেকটা তাড়াহুড়ো করে আমাদের রেডি হতে হলো। বিকজ আমাদের একটা পান্ডা আগে থেকে বলা আছে কামাখ্যা মন্দিরে, তো তিনি বারবার করে ফোন করছেন, কারণ বিকেল 4:30টার সময়তে মন্দির বন্ধ হয়ে যায়। তো ইনিও আমাদের তাড়াতাড়ি তার মধ্যে থেকেই পৌঁছাতে হবে। তো এই জন্যেই তাড়াহুড়ো করে কোনো রকমে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছি, যেহেতু সকালবেলাতে ট্রেনে আমরা সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি। তো সেই জন্য হালকা কিছু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আমরা বেরাচ্ছি। আর হ্যাঁ, আমরা এখান থেকে উবের বুক করে যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবীর মূর্তি। এটি 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। এছাড়াও 4টি আদি শক্তিপীঠের মধ্যেও কামাখ্যা দেবীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ দেবী সতীর যোনি এখানে পড়েছিল। এই মন্দির চত্বরেও দশম মহাবিদ্যারও মন্দির রয়েছে। হিন্দুদের মধ্যে বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক ইউয়েনসাংয়ের রচনাতেও কামাখ্যার কোনো উল্লেখ পাওয়া যায়নি। সেই সময় মনে করা হয় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো। 9ম শতাব্দীতে স্লেজ রাজবংশের তেজপুর লিপিতে প্রথম আমরা কামাখ্যার শিলালিপির কথা উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণ হয় যে 8ম ও 9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সালটা 1498 খ্রিস্টাব্দ। কথিতে আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রত্যাবর্তন করেন। তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহার করা হয়েছিল। পরে অহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলোই পরে নির্মিত হয়। আরও জানা যায় কোচবিহারের রাজপরিবারকে দেবী কামাখ্যার পুজো থেকে বঞ্চিত করা হয়েছিল। কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ভিন্ন এই মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে। 1658 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তার আগ্রহ বৃদ্ধি পায়। আহোম রাজারা শাক্ত বা শৈব ধর্মাবলম্বী হতেন, তাই তারাই এই মন্দির সংস্কার করেন ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেয়। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলো স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন ও নাথ মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলোতে খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। কামাখ্যা মন্দিরে বার্ষিক অম্বুবাচী মেলা হয়, আর সেই টাইমে প্রচুর মানুষের ভিড় এখানে হয়। এছাড়া মনসা পুজো এবং দুর্গা পুজোতেও কামাখ্যা মন্দিরে উৎসব পালিত হয়। কামাখ্যা মন্দির ভোর 5:30 থেকে বেলা 1টা অবধি খোলা থাকে, তারপর আবার 2:30 থেকে 4:30। তো আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা 501-এ ভিআইপি লাইনে টিকিট কাটি। কারণ যদি আমরা জেনারেল লাইনে দাঁড়াতাম তাহলে হয়তো সেই দিনকে আমাদের পুজো দেওয়াটা সম্ভব হতো না। তো 501 টাকার লাইনে দাঁড়িয়ে আমরা সেদিনকে পুজো দিলাম। আর পুজোর যাবতীয় সামগ্রী তোমরা ঠিক পুজোর মন্দিরে ঢোকার আগে, কামাখ্যা মন্দিরে ঢোকার আগে প্রচুর আশেপাশে দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার সঠিক সময় হচ্ছে সকালবেলা। খুব ভোর ভোর পুজোর মন্দিরে চলে এসে তাহলে লাইনে দাঁড়ালে পুজো দেওয়া হয়ে যাবে। এই মন্দিরে আমি একটা খুব সুন্দর ব্যবস্থা দেখলাম, সেটা হলো জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও
কোনো বয়স্ক লোকে বা বাচ্চাদের যদি অসুবিধা না হয় সেই জন্য এরা পুরো বসার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ইভেন এসিরও ব্যবস্থা আছে অনেক জায়গাতে, যাতে কিনা রোদ বৃষ্টি বা গরমে শীতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। গর্ভগৃহে কিন্তু ফটো তোলা নিষেধ। কামাখ্যা মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে মন্দিরে বসে মায়ের ভোগ খেতে পারো। প্রদীপ ধূপ জ্বালানোর জন্য এই মন্দিরে আলাদা করে ব্যবস্থা করা আছে। প্রতিটা শক্তিপীঠেরই একটি করে ভৈরব আছে, সেমনি কামাখ্যা মন্দিরেরও ভৈরব হচ্ছে উমানন্দ ভৈরব, যেটি ব্রহ্মপুত্র নদীর মধ্যখানে একটি দ্বীপে বিরাজমান। কথায় আছে যে কামাখ্যা দেবী দর্শন করে উমানন্দ যদি দর্শন না করা হয় তাহলে কামাখ্যা মন্দির দর্শনের কোনো লাভ পাওয়া যায় না। আমরা উমানন্দ ভৈরব দর্শন করেছিলাম, তবে সেটা আজকে করিনি, আমরা ফেরার দিন করেছিলাম। সেইটা নিয়ে আমি আবার একটা আলাদা করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এবার বলি, তোমরা কামাখ্যা মন্দির কীভাবে দর্শন করতে আসবে। অনেকেই কামাখ্যা মন্দিরের আশেপাশেই থেকে এখানে পুজো দিয়ে তারপর অন্যান্য জায়গায় যায়। আর যারা গুয়াহাটি থেকে আসবে তারা গুয়াহাটি থেকে বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, উবের পেয়ে যাবে, সব কিছু অ্যাভেলেবেল আছে। আর টাইম লাগবে মাত্র ½ আওয়ার। তো আমাদের মন্দিরে ঢোকা থেকে পুজো দিয়ে চারিদিক দর্শন করে বেরাতে পুরো 2.5 ঘন্টা মতো টাইম লাগলো। যখন আমরা বেরালাম সন্ধে হয়ে গেছে, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আমাদের হোমস্টের দিকে রওনা দিলাম। এটা হচ্ছে নীলাচল পাহাড় থেকে গুয়াহাটির একটা নাইট ভিউ। জানি না কত ভালো ক্যাপচার করেছি, বাট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আজকের এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।